লিখেছেন হিমাদ্রি কিশোর। আজকের গল্পের নাম হচ্ছে নিভ ভাঙা কলম, লিখেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। ভবতোষবাবু অফিস ফেরতে যখন পার্ক স্ট্রিটের কলমের দোকানটাতে গিয়ে পৌঁছালেন, তখন সন্ধ্যা নামবো করছে। দোকানের মালিক সুধাময় বাবু হেসে বললেন, আরে মশাই, আপনার এত দেরি হলো কেন আসতে? আজ আবার আমার একটা নিমন্ত্রণ আছে, এখনই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ভবতোষবাবু বললেন, আর বলবেন না মশাই, আমার অফিস এখন কাজের যা চাপ, তাতে বেরোবার ফুরসত নেই। সকাল 8টায় অফিসে ঢুকে সেই যে কলম নিয়ে বসলাম, তারপর মাথা তুললাম বেলা 5টায়, তারপর ছুটতে ছুটতে এখানে এলাম। সুধাময়বাবু রসিকতা করে বললেন, আপনার তো কলম ওপর বরাবর প্রবল টান, আপনি তো কিছুতেই কলম ছাড়তে চান না। মজা করে বলল, কথাটা মিথ্যা বলেনি তিনি। ভবতোষবাবুর এই কথাটার শখ, এই একটাই শখ, কলম সংগ্রহ করা। নানা দেশের নানা ধরনের নামি কোম্পানির কলম আছে তার সংগ্রহে। কলম কেনার জন্য তিনি কখনো অর্থের কার্পণ্য করেন না। এই তো মাসখানেক আগে এই দোকান থেকেই 25,000 টাকা দিয়ে বিদেশি ব্র্যান্ডের কলম কিনে নিয়ে গেছেন তিনি। নতুন কোনো কলম এলেই সুধাময় টেলিফোন করেন তাকে, ভবতোষ দোকানে এসে বড় কলম পছন্দ হলে কিনে নিয়ে যান। 2 দিন আগে সুধাময়বাবু টেলিফোন করেছিলেন তাকে, যে জন্যই ভবতোষবাবুর আজ এখানে আসা। ভবতোষবাবু এরপর জানতে চাইলেন, দেখান নতুন কি এলো? সুধাময়বাবু হেসে বললেন, নতুন নয়, পুরনো দেখাচ্ছি। দোকান সংলগ্ন পিছনে একটা ঘর আছে, যেটা দোকানের স্টোর রুম। সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যে একটা কলমের বাক্স নিয়ে বেরিয়ে এলেন সুধাময়বাবু। দেখেই বোঝা যাচ্ছে বক্সটা অনেক পুরনো। ভবতোষবাবুর সামনে বক্সটা খুললেন সুধাময়বাবু। তার মধ্যে রাখা আছে একটা লাল রঙের প্যাটমোটা ফাউন্টেন পেন। কলমটা ভবতোষবাবুর হাতে তুলে দিয়ে সুধাময়বাবু বললেন, গায়ের লেখাটা পড়ুন। লেখাটা পড়ে অবাক হয়ে গেলেন ভবতোষবাবু। পেনটার গায়ে খুদে হরফে লেখা বিখ্যাত এক কলম কোম্পানির নাম, তার সঙ্গে লেখা আছে লন্ডন, ম্যানুফ্যাকচারিং ইয়ার 1900, অর্থাৎ কলমটার বয়স 100 বছরের বেশি। ভবতোষবাবু বিস্মিতভাবে প্রশ্ন করলেন, এই কলম আপনি কোথায় পেলেন? সুধাময় বললেন, আমার গোডাউনটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো বাক্সর মধ্যে এই কলমের বাক্সটা ছিল। আমাদের এই 3 পুরুষের কলমের দোকান 100 বছরের পুরনো। এক সময় সাহেব সুবরারাও এখানে আসতেন কলম কিনতে, কলম সারাতে। আমার ধারণা তেমনই কারো কলম এটা। ভবতোষবাবু বললেন, এ তো এখন অ্যান্টিক জিনিস মশাই। ক্লিপটা তো রূপোর মনে হচ্ছে। সুধাময় বললেন, হ্যাঁ অ্যান্টিক, কিন্তু কলমটা খুলে দেখুন। কলমের ক্যাপটা খুলেই ভবতোষবাবু দেখতে পেলেন কলমের নিবটা ভাঙা। তিনি বলে উঠলেন, এ মা, নিব যে ভাঙা। সুধাময়বাবু বললেন, হ্যাঁ ভাঙা। আমার ধারণা কেউ সে সময় কলমের নিবটা পাল্টাবার জন্য দোকানে কলমটা দিয়ে গিয়েছিল, তারপর আর নিতে আসেনি। একথা বলার পর সুধাময়বাবু বললেন, কলমটা ভাঙা হলো, এটার এখন অন্য মূল্য আছে, এটা আপনাকে উপহার দিতে চাই। আমি একবার চেষ্টা করে দেখব বিদেশে এই নিব পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তবে তো আর কথাই নেই। ভবতোষবাবু তার কথা শুনে বললেন, কিন্তু আমাকে কেন? যদিও মনে মনে বেশ খুশি হলেন তিনি। সুধাময়বাবু বললেন, আপনি আমার পুরনো কাস্টমার, কত দামি দামি পেন কেনেন এখান থেকে। তাছাড়া এই জিনিসের মর্ম সবাই বুঝবে না, তাই এটা আপনাকে উপহার দিলাম। ভবতোষবাবু বললেন, ধন্যবাদ আপনাকে, আপনার উপহার আমি গ্রহণ করলাম। সুধাময়বাবুর দোকান বন্ধ করার তাড়া আছে, তাই আর তার সময় নষ্ট না করে উপহারটা কাঁধের ব্যাগে পুরে ভবতোষবাবু রাস্তায় নামলেন। কলমের দোকান থেকে বাইরে বেরিয়ে রাস্তা পেরোলেন ভবতোষবাবু। পাশেই ঘরের মাঠ, সূর্যের শেষ আলোটুকু ছড়িয়ে পড়েছে বিশাল মাঠটায়। একসময় ছাত্রাবস্থায় যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন, তখন তিনি বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটি পালিয়ে এই ঘরের মাঠে এসে আড্ডা দিতেন। কোথায় হারিয়ে গেছে সেই সোনালি দিন। মাঠের 2-1 জায়গায় ছেলের দল খেলা করছে, কিন্তু বিশাল মাঠটাকেই ফাঁকা বলা যায়। মাঠটা যেন ডাকছিল ভবতোষবাবুকে। তিনি একলা মানুষ, তাছাড়া আজ বাড়ি ফেরার তেমন তাড়াও নেই। পরদিন কালী পুজো, অফিস ছুটি, তার বাড়িও বেশি দূরে নয়, এই কলকাতা শহরেরই জামাপুকুর লেনে। ভবতোষবাবু ভাবলেন, মাঠে গিয়ে কোথাও একটু বসা যাক। বহুদিন এমন কোনো খোলামেলা জায়গাতে গিয়ে বসেননি তিনি। কথাটা ভেবে রাস্তার পাশের এক বাদামওয়ালা থেকে 1 ঠোঙা বাদাম কিনলেন তিনি। তারপর মাঠের ভিতর প্রবেশ করলেন।
ভবতোষবাবু হাঁটতে হাঁটতে এগোলেন মাঠের ভিতর দিয়ে। রাস্তার কোলাহল আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো। মাঝ মাঠের একপাশে যেখানে একটা বিরাট গাছ একলা দাঁড়িয়ে আছে, তার নিচে গিয়ে বসলেন তিনি। দুপাশের রাস্তার গাড়ি বা লোকজনের শব্দ কিছুই এই জায়গা পর্যন্ত পৌঁছায় না। গাছের তলায় বসে প্রথমে বাদাম খেতে লাগলেন ভবতোষবাবু। সন্ধ্যা নামবে। তিনি দেখলেন মাঠের যারা খেলেছিল সেই ছেলের দল ব্যাট উইকেট গুটিয়ে এবার বাড়ি ফেরার পথ ধরল। ভবতোষবাবুর মনে হলো কলমটা এবার একবার দেখা যাক। কাঁধের ঝোলা ব্যাগ থেকে কলমের বাক্সটা বের করলেন তিনি। তারপর বাক্স খুলে কলমটা নিয়ে ঘুরিয়ে ফিরে দেখতে লাগলেন। তার ক্যাপটা খুলে ভাঙা নিবটা ভালো করে দেখতে দেখতে তিনি ভাবতে লাগলেন যে সুধাময় যদি এর নিবটা জোগাড় করতে পারেন তবে বেশ হয়, আর যদি নাও পারেন তবু জিনিসটা অমূল্য। দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে চারপাশে। রাস্তার দিকে বাতি স্তম্ভগুলো জ্বলে উঠতে শুরু করেছে। কালী পুজোর আগের দিন, আজ আবার ভূত চতুর্দশীর রাত। চাঁদ উঠবে না। বাড়ি ফিরে আজ আবার 14 প্রদীপ জ্বালাতে হবে। দূরে রাস্তার গায়ে আলোগুলো জ্বলে উঠতে দেখে কথাটা মনে পড়ল ভবতোষবাবুর। এবার তাকে উঠতে হবে। হঠাৎ কিছুটা তফাৎ থেকে একটা কণ্ঠস্বর কানে এলো তার, খাঁটি বিলাতি কলম। ভবতোষবাবু তাকিয়ে দেখলেন কোথা থেকে যেন একজন এসে দাঁড়িয়েছে তার কয়েক হাত দূরে। লোকটার পরনে ধুতির উপর হাফ শার্ট, পায়ে চপ্পল। লোক না বলে তাকে যুবক বা ছেলেই বলা যায়। সম্ভবত কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছে সে। ছেলেটা একদৃষ্টে তাকিয়ে আছে ভবতোষবাবুর হাতের কলমের দিকে। তার ঠোঁটের কোণে যেন আবছা হাসির রেশ। তাকে দেখে ভদ্র ঘরের ছেলে বলেই মনে হলো। তবে আজকাল এ বয়সের ছেলেরা কেউ ধুতি পরে না। ভবতোষবাবু নিজে বারবার ধুতি পাঞ্জাবি পরেন, তাই ছেলেটার পোশাক দেখে ভালো লাগলো তার। ভবতোষবাবুর বয়স 60-এর কাছে। ছেলেটা যেহেতু তার থেকে অনেক ছোট, তাই তাকে তিনি তুমি সম্বোধন করেই মৃদু মিশ্রিতভাবে প্রশ্ন করলেন, কীভাবে বুঝলে এটা বিলাতি কলম? তুমি কলম চেনো? ছেলেটা জবাব দিল, না, সব কলম চিনি না, তবে এই কলম আমি দেখেছি। ভবতোষবাবু প্রশ্ন করলেন, তুমি কি করো, কোথায় থাকো, এমন কলম কোথায় দেখেছো? ছেলেটা একটু ইতস্তত করে বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথাটা শুনতে ভবতোষবাবু বললেন, বেশ বেশ, কলকাতায় বেড়াতে এসেছো তুমি? এক সময় আমার পূর্বপুরুষরা ঢাকায় থাকতেন। আমার জন্মবর্ষ এই কলকাতা শহরে। এরপর ছেলেটা জবাব দিল, এই কলম হজসন সাহেবের ছিল। ভবতোষবাবু জানতে চাইলেন, হজসন সাহেব কে? ছেলেটা জবাব দিল, কুমিল্লা সাব জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব। তার ওই কলম নিয়ে একটা গল্প আছে। কি গল্প? কৌতূহল হয়ে জানতে চাইলেন ভবতোষবাবু। ছেলেটা বলল, শুনবেন? তবে একটু বসেই বলি। আমাকে এখানে থাকতে হবে, একজন আসবে এখানে। দ্রুত অন্ধকার ঘিরে ধরছে চারদিকে। ছেলেটার মুখ যেন ঝাপসা হয়ে আসছে। ভবতোষবাবুর কয়েক হাত তফাতে বসলো ছেলেটা। তারপর শুরু করলো তার কাহিনী। আজ থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। 1920 সনে ব্রিটিশ রাজশক্তি তখন নিপীড়ন চালাচ্ছে ভারতবর্ষের বুকে। আর ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য শুরু হয়েছে সশস্ত্র বিপ্লব আন্দোলন। আর তাতে ঝাঁপিয়ে পড়েছে অবিভক্ত বাংলার যুব সমাজ। স্কুল কলেজ থেকে বেরিয়ে দেশ মাতৃকাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বিপ্লবী আন্দোলনে যোগ দিচ্ছে ছাত্ররা। তারা মারছে এবং মরছেও। 1908 সনে ফাঁসির দড়ি গলায় পড়েছেন ক্ষুদিরাম বসু। শহীদ হয়েছেন প্রফুল্ল চাকি, প্রফুল্ল চক্রবর্তী সহ চেনা অচেনা অনেকে। ব্রিটিশ পুলিশ ফাঁড়ির দড়ি বা বন্দুকের গুলি কিছুই দমাতে পারছে না বাংলার দামাল ছেলেদের। যেন দেশের জন্য শহীদ হবার জন্য জন্মেছে তারা। কলকাতার অনুশীলন সমিতির শাখা হিসাবে 1905 সালে ঢাকাতেও বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্র যোগ দেয় তাতে। তেমনই এক ছাত্র ছিল মৃগাং চাকলাদার। 16 বছর বয়স, বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। ছেলেবেলায় বাবা মা মারা গেছিল তার। নিকটাত্মীয় বলতে তার কেউ ছিল না। দূর সম্পর্কের এক মামার বাড়িতে কাজকর্ম করে দেবার বিনিময়ে থাকতো সে। তারপর সে বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে উঠে এসেছিল। মেধাবী ছাত্র বলে কিছুই জলপানি পেত, আর দুটো দোকানে খাতা লেখার কাজ করত, তাতেই চলতো তার। ভবতোষবাবু বললেন, কিন্তু তার সঙ্গে হজসন সাহেবের কলমের সম্পর্ক কি? তুমি তো বললে হজসন সাহেবের কলমের গল্প বলবে। ছেলেটা বলল, সম্পর্ক আছে, একটু ধৈর্য ধরে শুনুন। অন্ধকারে পুরো ঢেকে গেছে ছেলেটার মুখ। সে আবার বলতে শুরু করলো, হ্যাঁ, ওই মৃগাঙ্ক চাকলাদারের
সে যুক্ত হলো গুপ্ত সমিতির সঙ্গে। কিছুদিনের মধ্যে তার কাঁধে একটা দায়িত্ব বর্তালো। বিপ্লবীদের এখন অস্ত্রের দরকার। ঠিক হলো কুমিল্লার এক পুলিশ চৌকিতে হানা দিয়ে রাইফেল পিস্তল লুট করতে হবে। সেই মতো তারাও কয়েকজন সঙ্গীর সঙ্গে কুমিল্লায় পৌঁছালো সে। স্থানীয় গুপ্ত সমিতির সাহায্যে বেশ কয়েক মাস কুমিল্লায় থাকার পর অবশেষে এলো সেই নির্দিষ্ট দিন। সেদিনও ছিল এমন ভূত চতুর্দশীর রাত। চারপাশ অন্ধকার থাকবে বলে সেই রাতটাকেই বেছে নিয়েছিল তারা। মাঝরাতে তারা অতর্কিত হানা দিল পুলিশ ফাঁড়িতে। জনশতেক বাঙালি যুবকের দল। শুরু হলো দুপক্ষের গুলির লড়াই। মুহুর্মুহুর গুলির শব্দে আর বন্দে মাতারাম ধ্বনিতে বিলীন হয়ে যেতে লাগলো রাত্রির নিস্তব্ধতা। এই কথা বলে রাস্তার দিকে কি যেন দেখার চেষ্টা করে থামল ছেলেটা। গল্পটা এবার আকর্ষণ করতে শুরু করছে ভবতোষ বাবুকে। তিনি বললেন, থামলে কেন বলো? আবার বলতে শুরু করলো ছেলেটা। বিপ্লবীদের গুলিতে মারা পড়লো একগোড়া পুলিশ অফিসার। ঘায়েল হলো বেশ কয়েকজন দেশি সিপাই। 4টে রাইফেল আর 3টি পিস্তল। ছিনতাই করে পালাবার পথ ধরল বিপ্লবীরা। কিন্তু কিছুটা পথ এগোবার পরই একটা পুলিশের গাড়ি পিছু ধাওয়া করলো। অন্যরা পালাতে পারলেও মৃগাঙ্ক আর দলনেতা কানাই গুপ্ত ঢুকে পড়লেন একটা বাড়িতে। বাড়ির মালিক নিরঞ্জন মল্লিক তাদের আশ্বস্ত করলেন কিছু হবে না বলে। ঘটনার পরদিনই পুলিশ বিজ্ঞাপন দিল যে যদি কেউ বিপ্লবীদের কোনো খবর দিতে পারে তবে তাকে 100 টাকা পুরস্কার দেওয়া হবে। আর মাত্র সেই 100 টাকার লোভে বাড়ির মালিকের শ্যালক পুলিশকে খবরটা জানিয়ে দিল। ধরা পড়ে গেল 2 বিপ্লবী। এই পর্যন্ত বলে আবারও মাঠের এক পাশের রাস্তার দিকে তাকে চুপ হয়ে গেল ছেলেটা। ভবতোষবাবু বলে উঠলেন, তারপর? এইবার যেন মৃদু হাসল ছেলেটা। সে বলল, হ্যাঁ, এখান থেকেই আসল গল্পের শুরু। প্রথমে জেলে নিয়ে যাওয়া হলো 2 বিপ্লবীকে অন্য সঙ্গীদের নাম বার করার জন্য। তাদের উপর শুরু হলো অকথ্য অত্যাচার। কিন্তু একটাও নাম বা খবর বার করতে পারল না তারা। অবশেষে মামলা উঠল হদসন সাহেবের কোর্টে। খুন, লুণ্ঠন, রাষ্ট্রদ্রোহিতার মামলা। হদসন সাহেবের কোর্টে মামলা ওঠা মানেই ফাঁসি অথবা দ্বীপান্তর। নিদেন পক্ষে যাবজ্জীবন সাজা। বিপ্লবীদের সাজা দিয়ে ইতিমধ্যে নাম কামিয়েছে কুখ্যাত হদসন সাহেব। বিচারের নামে কিছুদিন ধরে প্রহসন চলার পর এলো সাজা ঘোষণার দিন। কাঠগড়ায় দাঁড়িয়ে 2 দেশপ্রেমিক বাঙালি যুবক আর বিচারকের আসনে লাল মুখ হদসন সাহেব কী রায় দিতে যাচ্ছেন তা বুঝতে অসুবিধা হলো না তাই বিপ্লবীদের। কারণ বিচারক তার চেয়ারে বসার আগে একজন আর্দালি প্লেটের মতো দেখতে একটা পাথর এনে রেখেছিল তার টেবিলে। বিচারক তার টেবিলে এসে বসলেন। তারপর আদেশনামা পাঠ করলেন। কানাইয়ের ফাঁসি আর মৃগাঙ্কর তখন 18 বছর হয়নি বলে সাজা কিছুটা কম, যাবজ্জীবন দ্বীপান্তর। রায়দানের পর হদসন আসামিদের কাছে জানতে চাইলেন, তোমাদের কিছু বলার আছে? তার কথা শুনে মৃগাঙ্ক চিৎকার করে বলে উঠলেন, তুমিও বাঁচবে না সাহেব। দরকার হলে প্রতি জন্মে তোমাকে মারব আমি। ইহলোক বা পরলোক কোনো লোকেই আমার হাত থেকে তুমি বাঁচবে না তুমি। সাহেব তাচ্ছিল্যের হাসি আসলেন। তারপর আপনার ওই কলম দিয়ে ফাঁসির আদেশ সই করে পাথরের চাকরিতে চাপ দিয়ে নিব ভেঙে ফেললেন। ফাঁসির সাজা যে কলম দিয়ে স্বাক্ষর করা হয় তার নিব ভেঙে ফেলাই রীতি। ভবতোষবাবু কথাটা শুনে মনে মনে বলে উঠলেন, আরে আমার কলমে নিবটাও যে ভাঙা। ছেলেটা বলে চলল। 2 বিপ্লবীকে 2 জেলে স্থানান্তর করা হলো। ফাঁসি হয়ে গেল একজনের, কিন্তু মৃগাঙ্কের দ্বীপান্তরে পাঠাবার আগেই একদিন সন্ধ্যায় জেল থেকে পাঁচিল টপকে পালালো সে। পুলিশ তার খোঁজ চালাতে লাগলো ঠিকই, কিন্তু তাকে ধরতে পারল না। মৃগাঙ্ক পালিয়ে চলে এলো কলকাতায়, কিন্তু সে তার শপথের কথা ভুলল না, যেভাবেই হোক শাস্তি দিতে হবে হদসনকে। এদিকে অন্য একটা ঘটনা ঘটেছিল। সাহেব তো কলমের নিব ভেঙে ফেললেন ঠিকই, কিন্তু তারপর তার খেয়াল হলো এই কলম সরকারি কলম নয়, এটা তার স্ত্রীর দেয়া উপহার। সে যদি কলমটা সাহেবের কাছে দেখতে চায় তবে তিনি বিপদে পড়বেন। বিড়ম্বনা থেকে বাঁচার জন্য তিনি তার এক আর্দালির হাত দিয়ে কলমটা নিব বদলাবার জন্য পাঠিয়ে দিলেন কলকাতার এক কলমের দোকানে। কিন্তু নিব না থাকায় দোকানদার কলমটা তাকে দোকানে রেখে যেতে বললেন বিলেত থেকে নিব আনানোর অপেক্ষায়। মাস 3 বাদে সাহেব কলকাতা আসবেন বলে ঠিক করলেন 2টো কাজে। একটা তার সরকারি কাজ, আর দ্বিতীয়টা কাজ হলো কলমের নিবটা যদি ঠিক হয়ে থাকে তবে তা ফেরত নিয়ে যাবেন তিনি। খবরটা তার আর্দালির মারফত পৌঁছে গেল বিপ্লবীদের কানে। তারা ব্যাপারটা জানিয়ে দিলেন মৃগাঙ্ককে। সাহেব কোন ট্রেনে আসছেন, কোথায় কোথায় যাবেন এইসব ব্যাপারে। সাহেব ট্রেন থেকে নামতেই মৃগাঙ্ক অনুসরণ করলো তাকে। সাহেব প্রথমে লাট ভবনে ঢুকলেন, তারপর সেখানে কাজ সেরে রাস্তা পেরে গড়ের মাঠে ঢুকলেন, কোনাকুনি মাঠ পেরিয়ে পার্ক স্ট্রিটের কলমের দোকানে যাবার জন্য। আর ঠিক এই জায়গাতেই হদসন সাহেব তার মৃগাঙ্কের দেখা হলো। সাহেব মৃগাঙ্ককে দেখতে পেয়ে বলে উঠলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মৃগাঙ্ক, তুমি ধরা দাও।
সাহেবের সঙ্গে একজন দেহরক্ষী ছিল, সে ধরতে গেল তাই, কিন্তু মৃগাঙ্ক তৈরি হয়েই ছিল। সে পিস্তল বার করে গুলি চালিয়ে দিল হসন সাহেবের হৃৎপিণ্ড লক্ষ্য করে। তার নিভ ভাঙা কলমটাই তার মৃত্যু ডেকে আনলো। কিন্তু দেহরক্ষীকে লক্ষ্য করে মৃগাঙ্ক বেশ কয়েকটা গুলি চালালো ঠিকই, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হলো। সেই দেহরক্ষীর পাল্টা গুলিতে নিহত হলো মৃগাঙ্ক চাকলাদার। তার দেহটা পরবর্তীকালে কাউকে না জানিয়ে ঘরের মাটি পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক যেমন প্রফুল্ল চাকির ছিন্নমণ্ড পুঁতে ফেলা হয়েছিল কলকাতার এক পার্কে। এই বলে থেমে গেল ছেলেটা। ভবতোষবাবু বিস্মিত হয়ে বলে উঠলেন, এত কথা তুমি জানলে কীভাবে? তুমি কি বলতে যাচ্ছ আমার কলমটা? ভবতোষবাবুর কথা শেষ হতে না হতে একটু তফাতে তাকিয়ে তরাক করে লাফিয়ে উঠল ছেলেটা। তারপর দ্রুত গিয়ে আশ্রয় নিল গাছের গুড়ির আড়ালে। ভবতোষবাবু দেখতে পেলেন রাস্তার দিক থেকে মাঠ পেরিয়ে দুটো ছায়ামূর্তি এগিয়ে আসছে তার দিকে। লোক দুজন ভবতোষবাবুর সামনে এসে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে ভবতোষবাবুর যেমন হলো, তাতে তাদের একজনের পরনে সাহেবী পোশাক, কোট হ্যাট, আর তার সঙ্গীর পরনে পুলিশের পোশাক। সাহেবের পোশাক পরা লোকটা ভবতোষবাবুর উদ্দেশ্যে ভাঙা ভাঙা বাংলায় বলল, বাবু স্ট্যান্ড আপ, উহা আমার কলম, উহা আমাকে ফিরাইয়া দাও। তার কথা শুনে ভবতোষবাবু বুঝতে পারলেন লোকটা সত্যি সাহেব। বিস্মিতভাবে তিনি উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় গাছের গুড়ির আড়াল থেকে বেরিয়ে এলো ছেলেটা। তাকে দেখেই সাহেব বলে উঠলেন, তুমি? ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমি। তোমাকে কলমটা এখানে আবার টেনে আনবে জানতাম। ভাঙা নিবের কলমটার প্রতি তোমার টান পরকালেও গেল না, যেমন যায়নি আমার আক্রোশ। সাহেব বলে উঠলেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি ধরা দাও মৃগাঙ্ক। ছেলেটা বলে উঠল, না, তোমাকে পরকালেও ছাড়ব না আমি। পিস্তল বার করো মৃগাঙ্ক। সাহেবের অনুচর তাকে ধরতে যেতে মৃগাঙ্ক গুলি চালিয়ে দিল সাহেবের বুক লক্ষ্য করে। বুলেটের খোলাটা ভবতোষবাবুর গায়ে এসে পড়ল, আর তার মধ্যেই বুলেটটা ফুঁড়ে দিল সাহেবের বুক। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সাহেব। এরপর শুরু হলো মৃগাঙ্ক আর সাহেবের দেহরক্ষীর মধ্যে গুলির লড়াই। হাত পা কাঁপছে ভবতোষবাবু, উঠে দাঁড়াতে গিয়েও পারছে না তিনি। এরপরেই হঠাৎ গুলির আঘাতে ভবতোষবাবুর গায়ের উপর ছিটকে পড়ল ছেলেটা। পুলিশটা এবার বন্দুক তাক করে এগিয়ে এলো ভবতোষবাবুর দিকে। হয়তো সে ভবতোষবাবুকে ছেলেটার সঙ্গী মনে করেছে। আতঙ্কে চোখ বুজে ফেললেন আতশবাবু। লোকটা এসে তার একটা কাঁধ চেপে ধরলো, কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এরপর যেন সে বলতে লাগলো, উঠে পড়ুন, উঠে পড়ুন, তাহলে লোকটা গুলি চালাবে না। ভয়ে ভয়ে চোখ খুলেন ভবতোষবাবু। তিনি চোখ মুড়ে দেখলেন তার সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু একটু আগে দেখা সাহেবের সঙ্গে সে পুলিশ নয়। সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের একজন অফিসার, আর তার সঙ্গে একজন কনস্টেবল। অফিসার ভদ্রলোকই তার কাঁধ ধরে ঝাঁকাচ্ছিলেন। একটু থমথমে খেয়ে কলম বাক্স আর ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালেন ভবতোষবাবু। তার কানে এখনও বাজছে গুলির শব্দ। কয়েক মুহূর্তের মধ্যে অবশ্য তার কারণ বুঝতে পারলেন তিনি। কালী পুজোর আগের রাতে মাঠের পাশে কিছু লোক এসে পটকা ফাটাচ্ছে, তারই শব্দ। ভবতোষবাবুকে পুলিশ অফিসার প্রশ্ন করলেন, আপনি কি করেন, কোথায় থাকেন? তিনি জবাব দিলেন, ঝামাপুকুর লেনে থাকি, ডালহৌসির এক সরকারি অফিসে অফিসারের চাকরি করি। পরিচয়পত্র দেখাবো? পুলিশ অফিসার সম্ভবত অনুমান করলেন যে সত্যি বলেছেন ভবতোষবাবু। তিনি বললেন, থাক, দরকার নেই। মাঠে হাওয়া খেতে বসে ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? অনেকক্ষণ অন্ধকার নেমেছে, দিনকাল ভালো না, একলা মাঠে বসা ঠিক না, যান বাড়ি যান। পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়ে পেনের বাক্সটা ব্যাগে পরে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন ভবতোষবাবু। তারপর বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সিতে চেপে বসলেন। উজ্জ্বল আলোকময় কলকাতার রাস্তা। চারপাশে তাকিয়ে দেখতে দেখতে তিনি ভাবলেন, তার দেখাটা নিশ্চয় স্বপ্ন ছিল। কোনো একটা বইতে যেন তিনি পড়েছিলেন যে ফাঁসির সাজা ঘোষণার পর বিচারকরা আদেশ স্বাক্ষর করে কলমের নিব ভেঙে দেন। কলমের ভাঙা নিব দেখে তার অবচেতন সে কথাটাই মনে আসছিল। অফিসে কদিন কাজের চাপ, মাঠে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তারপর ভাঙা নিবের কলম দিয়ে স্বপ্ন দেখেছেন। পটকা ফাটানোর শব্দ তার স্বপ্নে গুলির শব্দ হয়ে ধরা দিয়েছিল। ট্যাক্সিটা ভবতোষবাবুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে গেল। ঘরে ঢুকে আলো জ্বালালেন ভবতোষবাবু। ব্যাগ থেকে কলমের বাক্সটা তিনি টেবিলে রাখতে যাচ্ছেন, হঠাৎ ব্যাগ থেকে ঠক করে মেঝের উপর কী যেন একটা গড়িয়ে পড়ল। ভবতোষবাবু অবাক হয়ে দেখলেন জিনিসটা দেখে। ঘরের উজ্জ্বল বাতির নিচে মেঝেতে পড়ে আছে একটা বুলেটের ফাঁপা দাতব খোল। দেখে মনে হচ্ছে বেশ পুরনো সেটা। এটা তার ব্যাগে এলো কীভাবে? স্বপ্নের কথাটা মনে পড়ে গেল তার। মৃগাঙ্ক যখন হসন সাহেবকে গুলি চালালো, তখন বুলেটের খোলাটা ছিটকে তার গায়ে পড়েছিল। তখনই কি সেটা মুখ খোলা ব্যাগে ঢুকে গিয়েছিল? তবু তিনি মনকে প্রবোধ দেবার চেষ্টা করলেন, এই বলে যে অনেক সময় পুলিশের লোকরা তাদের অনুষ্ঠানে বন্দুকবাজির খেলা দেখায় ঘরের মাঠে। মাঠে বসার পর হয়তো তেমনই খোল কুড়িয়ে পেয়েছিলেন তিনি। এমন ব্যাপারটা মনে করতে পারছেন না। কিন্তু এরপর তিনি নিচু হয়ে মেঝে থেকে খোলাটা কুড়িয়ে নিতে হঠাৎ তার একটা জিনিস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তার ধুতির কোঁচায় লেগে আছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ।
মৃগাঙ্ক যখন গুলি খেয়ে তার দেহের উপর পড়েছিল সেই রক্তের দাগ। খোলটা তুলে নিয়ে কোষটা তুলে ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। মনে মনে তিনি প্রণাম জানালেন সেই অমর শহীদদের উদ্দেশ্যে। এই রক্তমাখা ধুতি আর বুলেটের খোলটা যত্ন করে তুলে রাখলেন ভবতোষবাবু। আর ভাঙা নিবের এই কলমটা তিনি ফেরত দিয়ে আসবেন কলমের দোকানে। ধন্যবাদ এতক্ষণ আমার গল্প শোনার জন্য।